আমরা গত ভিডিওটা শেষ করার আগে দেখেছিলাম যে একটা চৌম্বক ক্ষেত্র আছে যেটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এখানে ধাতব তারে তৈরি একটা লুপ আছে, যেটা একটা ধাতব সার্কিট বলতে পারেন। এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট লুপে ঢুকে এদিকে যাচ্ছে। আপনি এখানে প্রোটনের কথা চিন্তা করতে পারেন, যদিও কারেন্ট আসলে ইলেকট্রনের প্রবাহ। কারেন্ট এই দিক দিয়েই চলে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা ডানহস্ত নিয়ম আর নিচের সূত্রটা ব্যবহার করে বের করেছিলাম যে এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই তার বা সার্কিটের এই বাহুর উপর যে নেট বল প্রযুক্ত হবে সেটা কাজ করবে নিচের দিকে, আর এই বাহুর উপর কাজ করবে উপরের দিকে। এটার কারণে এই সার্কিটটা উপর গত ভিডিওতে যেটাকে আমরা পেপার ক্লিপ বলেছিলাম সেটার উপর একটা টর্ক প্রযুক্ত হবে। এই ডটেড লাইন হলো ঘূর্ণন অক্ষ, আর আমি দেখিয়েছিলাম যে এটা এভাবে ঘুরবে। সার্কিটটা ডান দিকে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে বল প্রয়োগ করছে, আর বাম দিকে করছে নিচের দিকে, কিন্তু উপরে আর নিচে এর কোনো প্রভাব নেই। তাহলে সার্কিটটা এই দিকে ঘুরবে। কিছুটা ঘুরে যাওয়ার পর সার্কিটটার অবস্থান দেখিয়েছিলাম এরকম দেখিয়েছিলাম। এই বাহু আর এই বাহু আসলে একই। এক্ষেত্রেও নেট বল উপরের দিকে, অর্থাৎ মনিটরের তল হতে বাইরের দিকে, কিন্তু উপরের দিকটা এবার আর মোমেন্ট আর্ম দূরত্বের সাথে সম্পূর্ণভাবে লম্ব হবে না। এটা হলো সেই মোমেন্ট আর্ম দূরত্ব। এবার মোমেন্ট আর্ম দূরত্ব কিছুটা কোণ করে তলের বাইরের দিকে আসবে। তাহলে বাইরের দিকে কাজ করা নেট চৌম্বক বলের খুব সামান্য অংশ এই মোমেন্ট আর্ম দূরত্বের সাথে লম্ব হবে। তাহলে টর্কের মান কিছুটা কমে যাবে, যদিও দিক একই থাকবে। টর্ক ডান পাশে তল থেকে বেরিয়ে আসবে আর বাম পাশে তলের ভেতরে ঢুকবে। কয়েলটা ঘুরে একটা বিন্দুতে আসবে যখন কয়েলটা এরকম লম্বভাবে থাকবে। এই বাহুটা থাকবে উপরের অংশে আর এই বাহুটা থাকবে নিচে, বা আপনার ভিডিও স্ক্রিনের তলের নিচের দিকে। এরকম অবস্থায় কোনো নেট টর্ক থাকবে না। এর কারণ কি? কারণ এই বাহুটা যখন সোজা আপনার বরাবর থাকে, অর্থাৎ যখন এখানে থাকে, তখন চৌম্বক ক্ষেত্রের বল মনিটরের তল থেকে সোজা বাইরের দিকে কাজ করে। তাই এখানে কোনো নেট টর্ক থাকে না, কারণ বল সোজা উপরে বাইরের দিকে নির্দেশ করছে, আর এই মোমেন্ট আর্ম দূরত্ব একই দিক নির্দেশ করছে। টর্ক হলো একটা ক্রস গুণ, তাই আমরা আসলে লম্ব বলের কথা চিন্তা করি। তাই এখানে উপরের বাহুর উপর কোনো নেট টর্ক নেই। একই কথা প্রযোজ্য নিচের বাহুর ক্ষেত্রেও। নিচের বাহুতে চৌম্বক ক্ষেত্রের বলও নিচে বা তলের ভেতরের দিকে কাজ করবে, যেটা হবে মোমেন্ট আর্ম দূরত্বের সমান্তরাল। তাই এখানেও নেট টর্ক থাকবে না। এখানে হয়তো কিছু পরিমাণ কৌণিক ভরবেগ থাকবে, যার জন্য এই বস্তুটা ঘুরতে থাকবে। তারপর এটা ঘুরে নতুন অবস্থানে আসবে। এখানে ইন্টারেস্টিং কিছু ঘটে, আমি পরিচ্ছন্নভাবে এটা আঁকি। এটা ঘুরে এই অবস্থানে আসবে। আমি পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ ব্যবহার করে আঁকবো। এটা ঘুরে এরকম একটা অবস্থায় আসবে। একটু দেখে নিই সব ঠিক মতো এঁকেছি কিনা। এখানে এটা ঘুরছিল এইদিকে, আর এখানে এইদিকে, তাই না? আর এখানে এটার উপর কোনো টর্ক নেই ঠিকই, কিন্তু এর পরও উপরের বাহুটা বাম দিকে আর নিচের বাহুটা ডান দিকে ঘুরবে। তারপর একটা অবস্থানে এসে কয়েলটা দেখতে এরকম লাগবে। এখানে এই বাহুটা কিন্তু এখানকার এই বাহুটাই, এটা 90 ডিগ্রি কোণের চেয়েও বেশি কোণে ঘুরেছে, তাই এই প্রান্তটা এখন এখানে এসেছে। তাহলে এখান থেকে এতটা পথ ঘুরে বাহুটা এখানে এসেছে। এখন এটা স্ক্রিনের বাইরের দিক নির্দেশ করছে, কিন্তু এই দুটো যদি একই বাহু হয় তাহলে কারেন্টের দিক এরকম হবে, কারণ এই বাহুটা নিজ অবস্থান থেকে ঘুরতে ঘুরতে এবার এই অবস্থানে এসেছে। একটু নিশ্চিত হয়ে নিই ঠিক বলছি কিনা। কারেন্ট এবার এভাবে আসছে, তারপর বাঁয়ে যাচ্ছে, তারপর উপরে, তারপর বেরিয়ে যাচ্ছে। ঠিক তো? কারেন্ট এই বাম পাশের বাহুতে, যেটা আগে ডান পাশে ছিল, এখন উপর দিকে যাচ্ছে। এখন এর ক্রস গুণ করলে এর উপর নেট চৌম্বক ক্ষেত্র কত হবে? আসলে চৌম্বক ক্ষেত্রের বল কত হবে? একই ডানহস্ত নিয়ম ব্যবহার করি। তর্জনী উপরের দিকে এবং মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিক রাখতে হবে। এটা হাতের তালু, এ দুটো হলো অন্য দুটো আঙুল। আমি নখগুলো এঁকে ফেলি, তাহলে আপনার বুড়ো আঙুল উপরের দিকে নির্দেশ করছে। তাহলে কয়েলের এপাশে এবারও বল পাচ্ছি উপরের দিকে। আমরা যদি ডানহস্ত নিয়ম এই নিচের দিকে বা এটাকে স্ক্রিনের পেছনের দিকে চিন্তা করতে পারি, এখানে প্রয়োগ করি, তবে বল পাবো নিচের দিকে।
তাহলে আপনি বুঝতে পারছেন এই সার্কিটটা আসলে ঘুরছে। আমি যেভাবে এঁকেছি তাতে কয়েলটা এই পাশ থেকে বেরিয়ে এসে এ পাশে গিয়ে ঢুকছে। আমি কয়েকটা অবস্থানের জন্য এটা এঁকেছি, কিন্তু যখন কয়েলটা 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে ঘোরালাম তখনই হঠাৎ করে চৌম্বকক্ষেত্রের বল উল্টো হয়ে গেল, তাই না? আগে ডানের অংশে কারেন্ট যাচ্ছিল উপরের দিকে, এবার তা ঘটছে বাম দিকের অংশে। এখানে চৌম্বকক্ষেত্রের বল বাইরের দিকে কাজ করছে, এক্ষেত্রে কয়েলটা উল্টো দিকে ঘুরতে চাইবে। আশা করি বুঝতে পারছেন। একটু চিন্তা করুন, কয়েলটা ঘুরছে, এটা কল্পনাতে দেখুন। এখানে যা ঘটছে তা হলো আপনি ঘুরছেন, আমি উপরে যেভাবে দেখিয়েছি, যখন আপনি এই অবস্থানে আসবেন তখন আপনার কিছুটা কৌণিক ভরবেগ থাকবে যেটা আপনাকে ঘূর্ণনরত অবস্থায় রাখবে, বা ঘূর্ণন জড়তা যেটা আপনাকে ঘূর্ণনরত অবস্থায় রাখবে যতক্ষণ না আপনি এরকম অবস্থানে আসেন। আপনি 180 ডিগ্রি কোণে ঘুরে এই অবস্থানে আসতে পারেন। সেক্ষেত্রে এই পাশে কারেন্ট উপরের দিকে যাবে আর এই পাশে কারেন্ট যাবে নিচের দিকে, কারণ এক্ষেত্রে আপনি সার্কিটটা উল্টে দিচ্ছেন। এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রেও দেখবে যে কারেন্ট বাম দিকে উপরে আর ডান দিকে নিচে যাচ্ছে, তাই এটা এবার উল্টো দিকে ঘুরবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে কয়েলটা ডানে বামে স্পন্দিত হতে থাকবে। আমি ব্যাপারটা এঁকে দেখাই, না থাক আঁকছি না, আঁকলেই বরং আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন। তাহলে এখানে একটা সমস্যা আছে। আমরা যদি এটাকে একটা ইলেকট্রিক মোটরে পরিণত করতে চাই যাতে এটা ঘুরতে থাকে, তবে হয় আমাদেরকে কারেন্টের দিক পরিবর্তন করতে হবে যখন কয়েলটা এই অবস্থানে আসবে, অথবা চৌম্বকক্ষেত্র বন্ধ করতে বা এর দিক পরিবর্তন করতে হবে যাতে এটা ঘুরে আসতে পারে। আসলে এখানে আরেকটা সমস্যা আছে, যেটা হলো এটা যদি একটা সার্কিট হয় আর এটা বারবার ঘোরানো হয় তাহলে তারটায় একটা মোচড় লেগে যাবে, তাই এটা অবশ্যই করা যাবে না। এখন এর সমাধান হলো কমিউটেটর নামে একটা জিনিস আছে। কমিউটেটর, আমি কমিউটেটরের ছবি আঁকছি। আমি আগের সার্কিটটাই এখানে আবার আঁকছি। আগে অনেক হিজিবিজি হয়ে গেছে। এর দুইটা লিড আছে, লিড বা এই কয়েলের তার দিয়ে দুইটা এরকম ওপেনিং করা আছে। এরা অনেকটা বক্রাকার। আপনি কল্পনা করতে পারেন যে এরা কাগজের তল থেকে বেরিয়ে আসছে। এরপর একটা সার্কিট আছে, আপনি এখানেও লিড আছে কল্পনা করতে পারেন। এই গোল জিনিস দুটো সবসময় পরস্পরকে স্পর্শ করে থাকে, তাই এর মধ্য দিয়ে কারেন্ট যেতে পারে, ঠিক আছে? আর এখানে একটা ব্যাটারি আছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে সার্কিটটার উপরের অংশে কারেন্ট সবসময় এদিকে প্রবাহিত হবে, সবসময় এভাবে কারেন্ট প্রবাহিত হবে, তাই না? এখন এরকম ব্যবস্থায় কি ঘটবে? কারেন্ট এখানে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, এটা হবে আই, এখানে আই যাবে এদিকে, এরপর ডান হস্ত সূত্র প্রয়োগ করতে হবে। ওহ, এবারও সেই একই চৌম্বক ক্ষেত্র আছে, আমি এটা পরিবর্তন করিনি, এটা ডান দিক থেকে বাম দিকে আসছে। আমরা আগের বারের মতোই ডান হস্ত সূত্র প্রয়োগ করে বের করতে পারবো যে চৌম্বক ক্ষেত্রের নেট বল এখানে হবে উপরের দিকে আর এখানে হবে নিচের দিকে। এর কারণে নেট টর্ক তৈরি হবে এবং এটা ঘুরবে, এই অংশটা ঘুরতে থাকবে। আপনি কল্পনা করতে পারেন যে এখানে একটা পোল আছে, একটা বিদ্যুৎ অপরিবাহী পোল, এটা কোনো অ্যাক্সেলের সাথে যুক্ত আছে, তাহলে এই অক্ষটার চারপাশে এটা ঘুরতে পারে, তাই না? তাহলে চৌম্বক ক্ষেত্রের বল টর্ক তৈরি করবে, এটা ঘুরে এপাশে কাগজের তল থেকে বাইরে বেরিয়ে আসবে আর এপাশে ভেতরে ঢুকবে, তারপর কাগজের পেছন দিয়ে ঘুরে এপাশে আবার সামনে বেরিয়ে আসবে। নেট টর্কের কারণে এটা হবে। এটা এরকম হতে থাকবে যতক্ষণ না এটা উলম্ব অবস্থায় আসে। উলম্ব অবস্থায়ও সার্কিটের উপরের অংশটা ঠিক একই রকম থাকবে। এটা ঠিকমতো আঁকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। এই অবস্থায় দুইটা ঘটনা ঘটতে পারে। হয়তো সবচেয়ে ভালো যেটা হতে পারে সেটা হলো এই লিড দুটোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই উলম্ব অবস্থায় কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। যখন এটা উলম্ব অবস্থায় আসলো তখন উপরের অংশটা আমরা দেখব, এরপর আমরা ডান পাশের বাহুটা দেখতে পারবো এখানে, এরপর পোলটা দেখব যেটা এটাকে ধরে আছে বা ঘুরতে সাহায্য করছে, ঠিক আছে?
এবার কিন্তু কারেন্ট প্রবাহ বন্ধ আছে, তাই এখানে কোনো টর্ক থাকবে না। চৌম্বক ক্ষেত্রের বলও এর উপর কাজ করবে না, কারণ এই পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অংশটা একটু বাইরে বেরিয়ে থাকবে। আশা করি আপনারা কল্পনায় দেখতে পাচ্ছেন এরকম অবস্থা কিভাবে তৈরি হবে। এরপরও এটা এদিকে ঘুরতে থাকবে গতি জড়তার কারণে। এরপরের ব্যাপারটা ইন্টারেস্টিং, যখন এটা 90 ডিগ্রি এর চেয়েও বেশি ঘুরে যাবে তখন কি হবে। আর এইমাত্র আমি বুঝতে পারলাম যে আমার 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। আপনারা একটু চিন্তা করুন। আজ এখানেই শেষ করব, পরের ভিডিওতে এটা কন্টিনিউ করব। শীঘ্রই দেখা হবে।